ওকে, সো আমাদের যে হোমওয়ার্কটা ছিল 3C টপিকের চেক পয়েন্ট কোয়েশ্চেন এন্ড এক্সাম প্র্যাকটিস কোয়েশ্চেন, ওগুলোর সলিউশনটা আমরা ফার্স্টে দেখে নিব। দেন যদি সময় থাকে আমরা নেচার অফ লাইটের ছোট একটা ইন্ট্রোডাকশন দিব, অর না হইলে পরে নেক্সট ক্লাস থেকে আমাদের নেচার অফ লাইট শুরু হবে। ঠিক আছে? আচ্ছা, সো এখন রিফ্র্যাকশন এই টপিকটা আমরা দেখি। কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে? What happens to each of the following when a ray of light travels from air into clear plastic? এয়ার থেকে প্লাস্টিকের ভিতরে যদি যায় তো তাহলে স্পিডের কি হবে? এয়ারের থেকে প্লাস্টিক তো মোর ডেন্স, তো তাহলে স্পিড অফ দা লাইট রে উইল ডিক্রিজ, তাই তো? তো তাহলে স্পিডটা কমবে। ওয়েভলেন্থের কি হবে? ওয়েভলেন্থটাও কমবে। ফ্রিকোয়েন্সি কি হবে? ফ্রিকোয়েন্সি উইল রিমেইন কনস্ট্যান্ট। ওকে, সো এইসব জিনিস আমরা অলরেডি জানি, এগুলা খুবই ইজি কোয়েশ্চেন। যে এখানের মধ্যে অ্যান্সারে দেখো, অ্যান্সারের মধ্যে কি কি দেওয়া? স্পিড রিডিউসেস, ওয়েভলেন্থ রিডিউসেস, ফ্রিকোয়েন্সি রিমেইনস কনস্ট্যান্ট। ওকে, সো তাহলে এমন একটা ব্যাপার। দেন কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে? কোশ্চেন নাম্বার 2 তে বলতেছে why does the head of the giraffe in figure B appear to be disconnected from the body? যে ফিগার বি তে যে জিরাফের যে মাথাটা দেখাইতেছে, তো এখন বলতেছে কেন এখানের মধ্যে জিরাফের মাথাটা তার বডি থেকে এমন ডিসকানেক্ট মনে হইতেছে। এখন এখানের মধ্যে রিজনটা কি দেখো, আমরা তো এয়ারে আছি, তাই তো? আমরা এয়ারে আছি, আমরা এয়ার থেকে জিরাফটাকে দেখতেছি। তো জিরাফের যতটুকু পার্ট, এই যে জিরাফের এই গলার এতটুকু পার্ট কি আছে? এয়ার মিডিয়ামে আছে, তাই তো? যাবে। সো জিরাফের এতটুকু গলার পার্টটা কি আছে? এয়ার মিডিয়ামে আছে। সো এই এয়ার মিডিয়ামের এখানে আমরা কি দেখতে পাইতেছি? দ্য ট্রু পজিশন অফ দ্য হেড। ওকে, মাথাটার ট্রু পজিশনটা আমরা দেখতে পাইতেছি, কিন্তু পানির নিচে থেকে যেটা আসতেছে, হোয়াট ইজ হ্যাপেনিং? যখন নাকি পানির নিচে থেকে আসবে তখন কি হবে? পানি থেকে ওয়াটার মিডিয়ামে, কি বলে, পানি থেকে এয়ার মিডিয়ামে গেলে পরে হোয়াট উইল হ্যাপেন? ইট উইল ডেভিয়েট, যে এটা একটু বেন্ড হয়ে যাবে। সো তাহলে আমরা কি লোয়ার পার্ট অফ দা জিরাফস বডি, হ্যাঁ, যে জিরাফের লোয়ার পার্ট অফ ইটস বডির এটা কি দেখবো? রিয়েল পজিশনটা দেখতে পাবো না, এটা কি দেখবো? অ্যাপারেন্ট পজিশন, অর আরেকটা টার্ম বলা হয় ফলস পজিশন। ঠিক আছে? সো তাহলে এখানের মধ্যে আমাদের কি হইতেছে দেখো, এসাস হেড যেটা নাকি এয়ার মিডিয়ামে আছে, এটার জন্য আমরা কি দেখতে পাইতেছি? উই আর লুকিং এট দ্য ট্রু পজিশন অফ দ্য হেড, যে মাথাটা ঠিকঠাক পজিশনেই আছে, কিন্তু লোয়ার পার্ট অফ দ্য বডি যেটা নাকি পানির নিচে আছে, ওইটার পজিশনটা আমাদের কি হয়ে গেছে? বাঁকায় গেছে। কেন বাঁকায় গেছে? বিকজ ওখানের মধ্যে দেয়ার ইজ আ চেঞ্জ ইন মিডিয়াম। যে এখানের মধ্যে দেখো অ্যান্সারটা কি বলতেছে তারা, the refraction of light from the body of the giraffe causes it to appear in a false position or apparent position, যে ওইটা অ্যাকচুয়ালি তার ট্রু পজিশন না। ওকে, আর whilst the light from the head is unaffected, যে মাথা থেকে যে লাইট ওয়েভটা আসতেছে ওইটা হলো unaffected, যে ওই ওয়েভের মধ্যে কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু লোয়ার পার্ট অফ দ্য বডিতে কি হচ্ছে? লোয়ার পার্ট অফ দ্য বডি ইজ গেটিং রিফ্র্যাক্টেড, যে তার লাইটটা রিফ্র্যাক্ট হয়ে আসতেছে, এর জন্য তার কি দেখতেছি? ট্রু পজিশন না দেখে তার একটা ফলস পজিশন দেখতেছি। দ্যাটস ওয়াই দ্য জিরাফ ইজ লুকিং ডিসকানেক্টেড, যে মনে হইতেছে মাথাটা মনে হয় বডি থেকে আলাদা হয়ে গেছে। অলরাইট, তো তাহলে এইটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 2। এরপরে কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে? when light travels from air into glass, ঠিক আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস কত? 1.50। এটার মানেটা কি? এয়ার থেকে গ্লাসে ঢুকতে সময় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে 1.5। এখন বলতেছে কি উইথ অ্যান ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ 25 ডিগ্রি। সো তাহলে 25 ডিগ্রি হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তো এখন আমাদেরকে বললো যে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইনসাইড দ্য গ্লাস। তো এখন এখানের জন্য আমাদের ফর্মুলাটা কি? আমরা এখন আর ওরকম সাইন আই বাই সাইন আর এমন ভাবে ইউজ না করে উই উইল অলওয়েজ ইউজ দিস n1 sin theta 1 is equal to n2 sin theta 2। ওকে, ব্যাপারটার মানেটা কি? মিডিয়াম 1 এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স which is in this case কোন মিডিয়াম? এয়ার মিডিয়াম, তাই তো? সো তাহলে এয়ার এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মাল্টিপ্লাইড বাই সাইন অফ অ্যাঙ্গেল ক্রিয়েটেড উইথ দ্য এয়ার মিডিয়াম is equal to refractive index of the second medium which is the glass medium
multiplied by sine of angle in the glass medium. সো তাহলে এখানের জন্য আমরা যদি ভ্যালুস গুলি বসাই, সো তাহলে কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার কত 1, আর সাইন মিডিয়াম 1 এর অ্যাঙ্গেলটা কত 25 ডিগ্রি, মিডিয়াম 2 এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো 1.5, আর এখানে হলো সাইন থিটা 2। সো এখন এই সাইন থিটা 2 এর ভ্যালুটা কত আসে যাবে 16.4 ডিগ্রি। 16.4 ডিগ্রি। সো তাহলে দিস ইজ দ্য অ্যাঙ্গেল ক্রিয়েটেড বাই দ্য লাইট রে উইথ দ্য নরমাল কোন মিডিয়ামে গ্লাস মিডিয়ামে, এই যে 16.4 ডিগ্রি। ওকে, সো এই ক্যালকুলেশন নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? এগুলো একদম ইজি টাইপের ক্যালকুলেশন, এগুলো জিনিস আমাদের হোপফুলি প্রবলেম হওয়ার কথা না, আর প্রবলেম যদি হয়ে থাকে তো তাহলে বললে আরো ডিটেল ওয়েতে আমরা করে দেখাবো পরের গুলা। ওকে, মারিয়া বুঝতে পারছো এগুলি? আচ্ছা, সো এরপরে আমরা দেখি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন টপিকে এইখানে চেক পয়েন্ট কোশ্চেনে কি কি আছে। সো ফার্স্ট অফ অল কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টার্ম ক্রিটিক্যাল অ্যাঙ্গেল? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল মানে কি? এটা তো একদম ইজি, দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ফর হুইচ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইজ 90 ডিগ্রি, আর এর থেকে বেশি যদি হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা তাহলে কি হবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। সো তাহলে এটা কি the angle of incidence within a more dense medium beyond which a ray will be totally internally reflected, যে এটা হলো এমন এক অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মোর ডেন্স মিডিয়ামের মধ্যে যার থেকে বেশি হইলে কি হবে ইট উইল কজ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন টু অকার। ওকে, আর আমরা ও লেভেলসে যেমন ডেফিনেশন শিখে আসছে ওইটা লিখলেও কোনো সমস্যা নাই, এখানে তো এটা লেখা আছে ভালো কথা, কিন্তু ও লেভেলসে যা ডেফিনেশন শিখে আসছি ওইটা লিখলেও কোনো কেটে দিবে না। ওকে এসাস? আচ্ছা ওই মানে রিফ্লেকশন যে খাবে ওইটা অ্যাড করার দরকার আছে ওইটা ডেফিনিশনে? ওইটাই বললাম যে ও লেভেলসে যেটা লিখছিলাম যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলো এমন একটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মোর ডেন্স মিডিয়ামে যে ওইটার জন্য কি হবে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা হবে 90 ডিগ্রি। সো ওইটা বললে পরেও কাটবে না। আর এখানে আরো এক্সট্রা একটা জিনিস লিখে দিছে কি যে এটা এমন একটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মোর ডেন্স মিডিয়ামের মধ্যে যার থেকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যদি বেশি হয় তখন কি হবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে ওই জিনিসটা, বুঝছো? ওকে, সো এরপরে কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে দেখি, এক্সপ্লেইন হাউ দ্য রিফ্লেকশনস শোন ইন ফিগার ডি আর পসিবল। ফিগার ডি কোথায়? এই যে ফিগার ডি, যে এই রিফ্লেকশনটা কিভাবে পসিবল, যেখানের মধ্যে ফিগার ডি তে কি দেখাইতেছে এই আমাদের আসলো বাউন্ডারিতে যখন হিট করছে তখন কোনো ডেভিয়েট করলো না, কেন ডেভিয়েট করলো না এসাস? বিকজ সেন্টার অফ দা সার্কেল বরাবর যদি আসে, যে রেডিয়াস বরাবর যদি এরকম ট্রাভেল করে হোয়াট উইল হ্যাপেন পারপেন্ডিকুলারলি আসতেছে, it will hit the boundary at 90 degree perpendicularly. very good, so তাহলে এর জন্য কি হবে না there will be no bending, সে স্ট্রেট পাস করলো। নাও এই যে সে এখন এই বাউন্ডারিতে হিট করছে, এখন কি করতেছে the angle of incidence, যে এখানের মধ্যে angle of incidence টা কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড়। ওকে, সো তাহলে এর জন্য সে মিডিয়ামটা চেঞ্জ না করে কি করতেছে সে এখানের মধ্যে রিফ্লেক্ট করে আসতেছে, যে এখানের মধ্যে এক্সপ্লেনেশনে কি বলছে দেখো, in all cases what is happening, the angle of incidence as the light tries to leave the glass is greater than the critical angle, যে গ্লাস মিডিয়াম থেকে বের হইতে সময়, গ্লাস তো মোর ডেন্স মিডিয়ামটা তাই তো, তো গ্লাস হলো মোর ডেন্স মিডিয়ামটা, তো গ্লাস মিডিয়াম থেকে বের হইতে সময় যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হয়, ওকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হয় দেন হোয়াট উইল হ্যাপেন, রিফ্র্যাকশন হবে নাকি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। সো তাহলে ওখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে সে আবার গ্লাস মিডিয়ামে ছিল, গ্লাস মিডিয়ামে রিফ্লেক্ট ব্যাক করতেছে, এই যে গ্লাস মিডিয়ামে ছিল দেন ইট ইজ রিফ্লেক্টিং উইদিন দ্য গ্লাস মিডিয়াম। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে, water has a refractive index of 1.33, what is the critical angle for water? So n equal to 1 by sin c or sin c equal to 1 by n, তো এটা দিয়ে আমরা বের করতে পারবো ওয়াটারের জন্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু কত কত আসে, যে এই যে
sin sorry sin c is equal to 1 by refractive index of water. So তাহলে c is equal to what? Sin inverse 1 by 1.33. এটা করলে কত আসে যাবে? 48.8. 48.8 ডিগ্রি। তো তাহলে গ্লাসের জন্য কি বলে ওয়াটারের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু কত? 48.8 ডিগ্রি। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে যে এক্সপ্লেন ওয়াই আ ফিশ ক্যান অবজার্ভ প্রেডেটর বার্ডস ইন এনি পার্ট অফ দ্য স্কাই only by viewing a cone above them as shown in figure F. কি বলছে? Explain why fish can observe predator birds in any part of the sky by only viewing a cone above them. রিফ্রাকশনের কারণে ছড়ায় যায় তো লঙ্গার রেঞ্জে দেখতে পারে। তো ওই জিনিসটাই, ইয়েস, যে এখানের মধ্যে দেখো যে লাইট রে গুলা এয়ার থেকে যে ওয়াটারে এন্টার করতেছে, দেখো তো কিভাবে, একদম এইখান থেকে শুরু করে এই রেডিয়াস পর্যন্ত, দেখছো? এরকম যে কোনো রেঞ্জে, যেরকম যে কোনো রেঞ্জে যদি কি থাকে, কোনো প্রেডেটর বার্ড থাকে, যে যেই পাখিগুলা থাকে না, যে পাখিগুলা কি করে হঠাৎ করে এরকম পানির মধ্যে এসে মাছটাকে ধরে এরকম তুলে নিয়ে যায়। তো তাহলে বার্ড গুলিকে তাদের কি করতে পারতে হবে? এই মাছগুলির অবজার্ভ করতে পারতে হবে। সো দেখো তারা এতটুকু জাস্ট তাকাইতেছে, তাদের পেরিফেরাল ভিশন এতটুকু পর্যন্ত, কিন্তু তারা কি করতে পারতেছে? জাস্ট এতটুকু কোনাল ডিস্টেন্স বা এতটুকু পাথ তারা অবজার্ভ করে তারা কি করতে পারতেছে? এত ওয়াইড রেঞ্জ অফ প্রেডেটরের প্রেজেন্স তারা আকাশের মধ্যে দেখতে পায়। ঠিক আছে, বিকজ ওই আকাশের এত লং রেঞ্জের থেকে এসে কি করতেছে, ওয়াটার মিডিয়ামটা ডেন্সার মিডিয়াম না, তো ডেন্সার মিডিয়ামে এসে কি করবে? লাইট রেটা টুয়ার্ডস দা নরমাল বেন্ড করবে, তাই তো? এসাস, তো তাহলে এরকম টুয়ার্ডস দা নরমাল বেন্ড করে কি করতেছে? ইট ইজ ইনক্রিজিং দা রেঞ্জ, যেটা দিয়ে কি করতে পারে? দা ফিশ ক্যান অবজার্ভ দা প্রেডেটর বার্ডস। এখানের মধ্যে কি বলতেছে দেখো, এই যে ফ্রম এনি পার্ট অফ দা স্কাই, যে স্কাইটা তো এয়ার মিডিয়ামে, সো তাহলে ওটা হলো লেস ডেন্স মিডিয়াম। সো এখন এখানের মধ্যে কি হবে? দাঁড়াও এক মিনিট, একটু আফনান ভাই কল দিছে। ওকে, সো তাহলে যেই জিনিসটা বলতেছিলাম এখানের মধ্যে খেয়াল করো, যে কাজটা কি, ফ্রম এনি পার্ট অফ দা স্কাই, যে স্কাইটা তো কি এয়ার মিডিয়ামে আছে, সো তাহলে এয়ার মিডিয়ামটা তো লেস ডেন্স মিডিয়াম। সো এখন লেস ডেন্স মিডিয়াম থেকে যখন নাকি লাইট রেটা ওয়াটার মিডিয়ামে এন্টার করবে, মানে মোর ডেন্স মিডিয়ামে এন্টার করবে, হোয়াট উইল হ্যাপেন? ওই রে গুলো সবগুলি টুয়ার্ডস দা নরমাল এন্টার করবে। সো তাহলে এই যে এখানে আমাদের কাজটা কি, the angle the ray makes underwater with the normal to the water surface must always be less than the critical angle. আর না হলে পরে তো ওই ওয়াটার মিডিয়ামে এন্টার করবে না। যে এখানের মধ্যে কাজটা কি, যে দিস লিমিটস দ্য রেঞ্জ অফ অ্যাঙ্গেলস দ্যাট দ্য ফিশ ক্যান that the fish needs to observe and yet be able to see everything above the water. যে এখানের মধ্যে তারা বলতেছে কি, দেখো এই যে এখানের মধ্যে আমরা যদি প্রত্যেকটা জায়গায় নরমাল গুলি ড্র করি, দেখো এরকম প্রত্যেকটা জায়গায় যদি আমরা নরমাল গুলি ড্র করি, হোয়াট ইজ হ্যাপেনিং? এই যে নরমালের সাথে যেই অ্যাঙ্গেল গুলি ক্রিয়েট করতেছে লাইট রে গুলি, হ্যাঁ, নরমালের সাথে যে অ্যাঙ্গেল গুলি লাইট রে গুলা ক্রিয়েট করতেছে, এটার জন্য কি হবে? এটার জন্য প্রত্যেকটা লাইট রে যত এরকম হরাইজন্টাল ডিরেকশনে আসুক না কেন, একদম হরাইজন্টাল বাদে, একদম হরাইজন্টাল রে বাদে যে কোনো অ্যাঙ্গেল এরকম যদি আসে, দেন এটা কি করবে? ইট উইল বেন্ড টুয়ার্ডস দা নরমাল এন্ড রিচ দা আই অফ দা ফিশ। ঠিক আছে, তো তাহলে এর জন্য তারা কি করতেছে? ফিশের এত সাইডে এরকম মাথা টাথা ঘুরানো লাগতেছে না, বাট স্টিল সে এত লং রেঞ্জ অফ ভিশনটা অ্যাকমপ্লিশ করতে পারতেছে, বিকজ লাইট রে গুলি এয়ার মিডিয়াম থেকে ওয়াটার মিডিয়ামে এন্টার করলে কি করতেছে? দা লাইট রে আর বেন্ডিং টুয়ার্ডস দা নরমাল। তো এর জন্য তারা এত অল্প একটা অ্যাঙ্গেলে চোখ রাখলেই কি করতে পারতেছে? এত বড় একটা রেঞ্জ অফ ভিউ অ্যাকমপ্লিশ করতে পারতেছে। বুঝতে পারছো যাবে? জি ভাই। ওকে, সো তাহলে এইটা গেল আমাদের টোটাল ইন্টারনাল রিফ্লেকশন টপিকের চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি। এখন পোলারাইজেশন।
পোলারাইজেশন টপিকের এখানের মধ্যে দেখি কি বলতেছে। কোশ্চেন নাম্বার 1, Silbab says that he has a sound wave polarizer. Oh my god, মানে স্টুপিড এর আব্বা জীবনে ফিজিক্স পড়ে না, বুঝছো? আর নাহলে অন্য কোথাও পড়ছে। ঠিক আছে, আচ্ছা। সাউন্ড ওয়েভ পোলারাইজার কেমনে হয়? ওই তো সাউন্ড ওয়েভ তো লংগিটিউডিনাল ওয়েভ, এটা তো তার তো লংগিটিউডিনাল ওয়েভ কি করে, ওয়েভ যেদিকে মুভ করে পার্টিকেল অসিলেশন তো ওই ডিরেকশনেই, তাই না? এসএস স্টুডেন্ট। আরে কে ছিল এটা? সুপ্ত। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি? Silbab says that he has a sound wave polarizer on his new music system. এর মানে মনে করো যে ভুগি চুগি কইছে দোকানের থেকে, বলে যে ভাই সানগ্লাস তো পরেন, পোলারাইজিং সানগ্লাস দেখেন, আমার মিউজিক সিস্টেমটা হলো পোলারাইজিং একটা মিউজিক সিস্টেম, এটা নিয়ে যান। এরপরে এখন বলতেছে এক্সপ্লেন ওয়াই হিজ ক্লেম ইজ ইনকারেক্ট। ঠিক আছে, সে যে ক্লেম করতেছে তার মিউজিক সিস্টেমটা হলো কি সাউন্ড ওয়েভ পোলারাইজার। ঠিক আছে, এটা ভুল কেন? বিকজ সাউন্ড ওয়েভ তো লংগিটিউডিনাল ওয়েভ, আমরা ট্রান্সভার্স ওয়েভের ব্যাপারগুলি এত কষ্ট করে সেট আপ কেন করছিলাম, যে ট্রান্সভার্স ওয়েভের কি হয়, ডিরেকশন অফ ওয়েভ মোশনের পারপেন্ডিকুলার থাকে ডিরেকশন অফ পার্টিকেল অসিলেশন। সো তাহলে ওয়েভ যেদিকে মুভ করতেছে এটা পারপেন্ডিকুলার কি হইতে পারে, যে কোনো এমন অ্যাঙ্গেলে পারপেন্ডিকুলার থাকতে পারে, কিন্তু প্যারালেল থাকার তো জাস্ট একটাই ডিরেকশন আছে, তাই না? তো এখন এটা তো অলরেডি কি করতেছে, জাস্ট একটা সিঙ্গেল প্লেনে অসিলেট করতেছে, রাইট? সাউন্ড ওয়েভ অলরেডি কি করতেছে, জাস্ট একটা সিঙ্গেল প্লেনে অসিলেট করতেছে। নাও এটাকে যদি তুমি পোলারাইজ করতে চাও, হোয়াট উইল হ্যাপেন, সে তো পুরো ওয়েভটাকেই বন্ধ করে দিবে, এটা তো আর নতুন করে পোলারাইজ করার কিছু নাই। এখানের মধ্যে কি বলতেছে যে sound waves are longitudinal and longitudinal waves cannot be polarized because তারা মুভ করেই হলো একটা প্লেনে। ঠিক আছে, তারা মুভ করে হলো টু এন্ড ফ্রো টু দ্য ডিরেকশন অফ ওয়েভ মোশন। সো তাহলে এই জিনিসটা এমনিতেই ভুল। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমরা কথাটা কি বলবো, ফার্স্ট অফ অল বলছে সাউন্ড ওয়েভ পোলারাইজার, তো এখানের মধ্যে প্রথম কথা যে সাউন্ড ওয়েভকে তো আর পোলারাইজ করা যায় না, রাইট? তো তাহলে সাউন্ড ওয়েভকে পোলারাইজ করা যায় না কেন? বিকজ সাউন্ড ওয়েভ হলো লংগিটিউডিনাল ওয়েভ। ওকে, সো তাহলে এটার জন্য তার ক্লেমটা হলো ইনকারেক্ট। ওকে, তো এটা হলো একটা ব্যাপার। এরপরে কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, what does it mean to say that a wave is unpolarized? একটা ওয়েভ আনপোলারাইজড, what does that mean? একটা ওয়েভ আনপোলারাইজড মানে ব্যাপারটা হলো যে তার কি থাকবে, একটা ওয়েভ আনপোলারাইজড মানে তার মোর দেন ওয়ান প্লেনে অসিলেশন থাকবে, রাইট? সো তাহলে এই জিনিসটা এই যে দেয়ার আর নিউমেরাস অসিলেশন, কি বলে, নিউমেরাস ওয়েভস উইথ অসিলেশনস ওরিয়েন্টেড ইন অল প্লেনস ফেভারিং নো পার্টিকুলার প্লেন, যে সে প্লেন পোলারাইজ না, যে সে কি না জাস্ট একটা সিঙ্গেল প্লেনে কনফাইন্ড না, সে কি করতেছে, ইট ইজ অসিলেটিং ইন মোর দেন ওয়ান প্লেন। ওকে, সো তাহলে এই জিনিসটার জন্য কি বলা হয়, এটাকে আনপোলারাইজড। এরপর কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে, why do ski goggles often have polaroid filters with a vertical orientation? কেন? ওই যে স্কি করে কিসের উপরে, আইসের উপরে নাকি? এসাস, সো এখন আইসের উপরে যখন নাকি এরকম সানলাইট পড়বে আর ওই গ্লেয়ার যদি এরকম চোখে আসে, তো কি হবে, তখন তাদের দেখতে সমস্যা হবে, যে ওখানের মধ্যে তারা সামনের ভিউ এরকম দেখতে প্রবলেম হবে, বা ওই আইসের থেকে যে গ্লেয়ারটা আসবে ওইটার জন্য তাদের ভিশনটা কম্প্রোমাইজড হয়ে যেতে পারে। ঠিক আছে, সো ইন অর্ডার টু অ্যাভয়েড দ্যাট কি করা হয়, ভার্টিক্যাল ওরিয়েন্টেশনের এমন পোলারাইড ফিল্টার লাগানো থাকে গগলস গুলার মধ্যে। সো এটা থেকে লাভ কি হয়, ওই গ্লেয়ারটা কাট আউট হয়ে যায়, সো তখন তারা কি করতে পারে, সুন্দর মতো সামনের পাথগুলি দেখতে পারে। যে এখানের মধ্যে কাজটা কি, light reflected from the surface of the snow is likely to be polarized in the horizontal plane. ওই যে আমরা পড়ছিলাম না, লাইট যেটা রিফ্লেক্ট করে আসে সেটা কোন প্লেনে পোলারাইজড হয়, যাবে হরাইজন্টাল প্লেনে পোলারাইজড হয়। সো তাহলে ভার্টিক্যালি ওরিয়েন্টেড যদি থাকে আমাদের গগলস গুলি, সো কি হবে, হরাইজন্টালি পোলারাইজড ওই প্লেন ওই অসিলেশন গুলাকে কেটে দিবে। সো তাহলে কি বলতেছে, সো the vertical polaroids will absorb this glare. Absorb মানে কি, ওটাকে সে আর কি করতে দিতেছে না, আমাদের চোখে এন্টার করতে দিতেছে না, কেটে দিচ্ছে। ওকে,
সো তাহলে এর জন্য এই গ্লেয়ারটা থেকে আমরা যেন কি করতে পারি, বেঁচে যেতে পারি। আচ্ছা ভাই, আমি হ্যাঁ বলি বলো। সারফেসে হিট করার পর তো হরা ইয়া হরাইজন্টাল ইয়াটা ওঠে না? ওই তো হরাইজন্টালি পোলারাইজড হয়ে উপরে আসে, এই যে এখানের মধ্যে এই জিনিসটা আমরা দেখছিলাম না। হ্যাঁ, তাইলে এই হরাইজন্টাল ইয়াটা গ্লেয়ার না? ওইটাই, এই যে ইট ইজ অলওয়েজ টেন্ডিং টুয়ার্ডস হরাইজন্টাল প্লেন পোলারাইজেশন, যখন নাকি কোন একটা লাইট কোন একটা সারফেস থেকে, মনে করো রোড সারফেস বা আইস সারফেস বা ওই ওয়াটার সারফেস, যে কোন একটা সারফেস থেকে ওরকম যদি রিফ্লেক্ট হয়, তখন কোনটা রিফ্লেক্ট হবে বা রিফ্লেক্ট হয়ে কোন ডিরেকশনে পোলারাইজ হওয়ার টেন্ডেন্সি বেশি, হরাইজন্টালি পোলারাইজড হওয়ার টেন্ডেন্সি বেশি, ঠিক আছে। হ্যাঁ। তো তখন এই জিনিসটা কি করে, এই হরাইজন্টাল প্লেনে এরকম অসিলেট করে। তো এর জন্য কি করা হয়, এবার সানগ্লাস গুলি, যেহেতু পোলারাইড ফিল্টার্স গুলা ভার্টিক্যাল আছে, তাইলে হরাইজন্টাল কোনো ইয়ার ঢুকতে পারবে না। ওইটাই, যে ওই সারফেস থেকে যে একটা গ্লেয়ার আসতেছে, ওই গ্লেয়ারটাকে কি করে দেয়, কেটে দেয়। এই যে এখানের মধ্যে দেখো, এই যে ড্রাইভারের কথাটা দিয়ে যে বলছিল, যে ইফ আ ড্রাইভার হ্যাজ দিস কি পোলারয়েড ফিল্টার, যে ওই সানগ্লাসে পোলারয়েড ফিল্টার যদি এরকম থাকে, তো সে কি করবে, দেন দে উইল ব্লক পোলারাইজড লাইট রিফ্লেক্টেড ফ্রম দা রোড। তো তাহলে রোড সারফেস থেকে যেটা রিফ্লেক্ট হয়ে আসতেছে ওগুলাকে কেটে দিবে। ওকে, সো তাহলে এটার জন্য কি করতে পারতেছে তারা, সামনের জিনিসগুলি, যে সামনে অন্য গাড়ি এন্ড এভরিথিং, অন্য অবস্টেকল গুলিকে সুন্দর মতো দেখতে পাইতেছে। বুঝতে পারছো এসাস? হ্যাঁ ভাই। ওকে, সো এরপরে এই জিনিসটা নিজের অ্যান্সারের মতো এরকম লিখতে বলছে। কি জিনিস, যে এক্সপ্লেইন দ্য বেনিফিটস অফ বিং এবল টু ইউজ পোলারাইজেশন টু অ্যানালাইজ স্ট্রেস কনসেন্ট্রেশন ইন ইঞ্জিনিয়ারিং মডেলস। এখন ব্যাপারটা খেয়াল করো, ইঞ্জিনিয়ারিং মডেল যেগুলো বানায়, হ্যাঁ, যে ইঞ্জিনিয়ার্সরা যেরকম কতগুলি ইনস্ট্রুমেন্ট বানায় বা যেসব মেশিনারি গুলি বানায়, তারা ওইটা বানানোর পর তারা কি করে, এই পোলারাইজেশন ইউজ করে বা পোলারাইজিং ইফেক্টটা ইউজ করে তারা কি করতে পারে, দে ক্যান ইনভেস্টিগেট দা স্ট্রেস কনসেন্ট্রেশন, যে কোন জায়গায় কতটুকু স্ট্রেস অ্যাকুমুলেট করছে এন্ড এভরিথিং, এইসব জিনিসগুলো কি করতে পারে, সুন্দর মতো তার ভিতরে ইনভেস্টিগেট করতে পারে। তো এটা করতে পারাতে লাভ কি হয়, এটা করতে পারাতে লাভ হইলো যে তোমার এই ম্যাটেরিয়ালটাকে ইনভেস্টিগেট করার জন্য আবার ভাঙতে হইতেছে না, যে ইউ ডোন্ট হ্যাভ টু কাট এন্ড সি ইনসাইড যে ভিতরে কি আছে। তুমি কি করতে পারতেছো, জিনিসটাকে ইনট্যাক্ট রেখেই তুমি ইনভেস্টিগেট করতে পারতেছো যে তার কোন জায়গায় স্ট্রেস বেশি ডেভেলপ করতেছে, কোন জায়গায় স্ট্রেসটা কম ডেভেলপ করতেছে। ওকে, তো এইটাতে যে এটা হলো আমাদের কি হোল সার্জারির মতো, যে নন ইনভেসিভ ব্যাপার, যে তুমি কি করতে পারতেছো না, কি বলে, তুমি কি করতে পারতেছো, তুমি ওইটাকে না ভেঙে, ঠিক আছে, ওইটাকে ভিতর থেকে ওরকম না ভেঙে বাইরে থেকে তাকে চেক করতে পারতেছো। ওকে, এন্ড এখানের মধ্যে কাজটা কি, তুমি ওই মেশিনারিটাকে, যে ইঞ্জিনিয়ারিং মডেল তারা কি কি বানাবে, মনে করো কোন একটা ওরকম বিল্ডিং এর ডিজাইনের মধ্যে তারা এমন একটা ব্লক বানাইলো, তো তখন ওখানের মধ্যে কোন জায়গায় কতটুকু স্ট্রেস ডেভেলপ করতেছে এগুলো তারা ইনভেস্টিগেট করতে চায়। যে এখানের মধ্যে দেখো কয়েকটা এক্সাম্পল বলছে তারা, কি বলতেছে, দা সরি, the models show the real outcomes of the design। মডেল গুলা কি, মডেল গুলা তো হলো মিনিয়েচার সাইজের রিয়েল ডিজাইনটা, যে রিয়েল ডিজাইনটা তো বড় করে হবে, তারা মডেল গুলি বানায় কেন, মডেল গুলি প্রথমে বানায় তারা দেখে যে এরকম টাইপের ব্যাপারটা হয় নাকি। যে তোমরা সায়েন্স ফেয়ারে আগে কি করতা, সায়েন্স ফেয়ারে তো অনেক জনেরই পার্টিসিপেট করার কথা স্কুল কালে থাকতে সময়, তো তখন তোমরা কি করছো, তখন তোমরা ওরকম বড় কোন একটা প্ল্যান কি করছো, ছোট সাইজের ওরকম একটা মডেল বানায় দেখাইছো, এরকম ফোম দিয়ে ওইসব দিয়ে তোমরা কি করছো, ছোট একটা সাইজের এমন মডেল বানায় দেখাইছো, যে রিয়েল আইডিয়াটা আরো বড় হবে, জাস্ট এটা হলো ডিজাইনটা বা এটা হলো মডেলটা, যে মিনিয়েচার সাইজে, যে তোমার আইডিয়াটা হলো এমন টাইপের। তো এখানের মধ্যে কাজটা কি, যে মডেলস শো দ্য রিয়েল আউটকামস অফ দ্য ডিজাইন ইন অর্ডার টু কনফার্ম এনি থিওরিটিক্যাল ক্যালকুলেশন দ্যাট হ্যাভ বিন ডান টু চেক দ্য ডিজাইন। তো তাহলে মেইন ডিজাইন বানাইতে তো অনেক খরচ যায়, ঠিক আছে, এন্ড মেইন ডিজাইন বানানোর পর যদি কোনো ফ্ল দেখো, তাহলে তো আসলে ওইটা চেঞ্জ করারও কিছু নাই, ওই টাকা তো পুরোপুরি ওয়েস্টই গেল। সো এর চেয়ে মেইন ডিজাইন বানানোর আগে কি করা ভালো, ওই মডেল বানায়, যে মিনিয়েচার একটা মডেল বানায়, দেন ওইটাকে তুমি টেস্ট করবা, যে তুমি যেই যেই ব্যাপারগুলি ইনভেস্টিগেট করতে চাও বা যেই যেই থিওরি গুলো তোমার আছে, ওগুলি তুমি দেখবা যে এখানের মধ্যে ঠিকঠাক মতো কাজ করতেছে নাকি। যদি এমন
মডেলগুলি কি করে, থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং গুলি সবকিছুকে সাপোর্ট করে, তখন তুমি কি করবা, রিস্ক নিয়ে তখন বড় মডেলটা ডিজাইন করবা। মেইন ডিজাইন যদি তুমি প্রথমে আগে বানায় ফেলো এত এত কোটি কোটি টাকা খরচ করে, দেন তুমি দেখলে যে ওই ডিজাইনটা ফ্লড একটা ডিজাইন, পরে আবার তোমার ঠিক করতে হবে, সো তখন কি টাকা আরো বেশি খরচ যাবে। তো এইসবের জন্য তোমার কি করা ভালো, ফার্স্ট একটা মডেল বানায় দেন ওইটার উপরে টেস্ট চালাবা, দেন ওইটার উপর টেস্টিং শেষ হইলে পরে দেন ইউ উইল ইউজ দা রিয়েল ডিজাইন। এরপরে আরেকটা কথা বলতেছে কি, যে ফর লার্জ প্রজেক্টস ইট ইজ ইম্পর্টেন্ট টু বি এবল টু চেক দ্য স্ট্রেংথ অফ দ্য ডিজাইন ইউজিং চিপ মডেল, ওই যে যেটা বললাম, বিফোর ইনভেস্টিং ইন দ্য রিয়েল বিল্ডিং থিং। ওকে, সো তাহলে এই ব্যাপারগুলি তোমার মাথায় রাখা লাগবে যে মডেল বানানো আমাদের কেন ইম্পর্টেন্ট, ফার্স্টেই কেন আমরা বড় কোনো একটা কিছুতে চলে যাই না। যে এইখানের মধ্যে বেসিক্যালি আমরাও কি করি, যে কোনো একটা ওরকম টেস্ট নেওয়ার আগে, যে তোমাদের মেইন এক্সামের আগে তোমরা কি দাও, মক এক্সাম দাও না, কেন মক এক্সাম তোমরা দাও, যেন এখানের মধ্যে কোনো ভুল টুল থাকলে পরে, এসব থাকলে পরে তোমরা যেন এগুলাকে আইডেন্টিফাই করতে পারো, দেন এগুলা ঠিকঠাক করে দেন যেন একদম ফাইনালি মেইন এক্সামে কোনো ভুল ছাড়া পরীক্ষা দিতে পারো। ওখানে যে ভুল যাবে না এমন না, কিন্তু তোমরা কি করবা, ওই ব্যাপারটা মক এক্সাম যত দিবা, মডেল টেস্ট যত দিবা, তত তোমাদের কি হয়, তত তোমাদের আরো ভুলগুলি আরেকটু কমতে থাকে। ঠিক আছে, আর এমন এমন টাইপের যে ভুল হয় এগুলা তোমরা অ্যাকনলেজ করতে পারলা, দেন ওগুলাকে অ্যাভয়েড করার জন্য যে যে নেসেসারি স্টেপস নিতে হয় এরকম নিবা। বুঝতে পারছো জাবের? জি ভাই। ওকে, সো এইগুলি ছিল আমাদের চেক পয়েন্ট কোয়েশ্চেন্স গুলি। নাও এক্সাম প্র্যাকটিস কোয়েশ্চেন্স। সো এখন এক্সাম প্র্যাকটিস কোয়েশ্চেন্স এর মধ্যে কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে, which of these is the correct form, কি বলে, is the correct unit for refractive index। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর কি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর কোনো ইউনিটই নাই, কেন, বিকজ এটা হলো আমাদের সেম কোয়ান্টিটির একটা রেশিও। সো তাহলে রেশিও মানে কি, সেম জিনিসের যদি একটা রেশিও তুমি করো তো তাহলে তার ইউনিট গুলি কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। সো তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর কি থাকে না, কোনো ইউনিট থাকে না, তাই তো যাবে? হ্যাঁ ভাই। ওকে, সো এরপরে কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, কোশ্চেন নাম্বার 2 তে বলতেছে যে হোয়াট ইজ দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর পার্সপেক্স হুইচ হ্যাজ আ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ 1.48। আচ্ছা, সো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জানি তো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বের করতে হবে। একটু আগে ওয়াটারের জন্য যে চেক পয়েন্ট কোশ্চেনে বের করছিলাম অমন টাইপের। সো তাহলে sin c is equal to 1 by refractive index 1.48। সো তাহলে c কত আসে, 42.5। 42.5। সো তাহলে এটার অ্যান্সার কত হবে, সি। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে, কোয়েশ্চেন নাম্বার 3 তে বলতেছে a student did an experiment to measure the critical angle in a glass block। আচ্ছা, সো তাহলে একটা গ্লাস ব্লকের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বের করার জন্য কি করতেছে, সে একটা এক্সপেরিমেন্ট করছে। কি করলো, which row in the table correctly shows the readings for which he could find the critical angle, যে কোনটা দিয়ে সে এরকম ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বের করতে পারবে। তো এখন এখানের মধ্যে দেখো যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান হয়, তো তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশনটা কি হয়, 90 ডিগ্রি না? তো তাহলে এই জিনিসটা কোন অপশনে দেওয়া, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স একটা দেওয়া আছে কিন্তু অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন 90 ডিগ্রি, এটা কোন অপশনে আছে? ইয়াতে রেজাল্টিং রে ওখানে সি তে। সি। তো তাহলে এটার জন্য অ্যান্সারটা কি হবে, যাবে সি হবে না? হ্যাঁ। ওকে, সো তাহলে এটা গেল কোয়েশ্চেন নাম্বার 3, যেটার অ্যান্সার হবে সি। নাও কোয়েশ্চেন নাম্বার 4। এই কোয়েশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে, which of the following cannot be experimentally demonstrated with sound wave। সাউন্ড ওয়েভ দিয়ে কি করা পসিবল না, পোলারাইজেশন করা পসিবল না। সো তাহলে 4 এর অ্যান্সার হবে বি। কেন পোলারাইজেশন করা পসিবল না, বিকজ সাউন্ড ওয়েভ ইজ আ লংগিটিউডিনাল ওয়েভ, এটাকে পোলারাইজ করা যায় না। ওকে, সো তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার হবে বি। এগুলি নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এমসিকিউ গুলি সবাই বুঝছো না, যে এখানের মধ্যে অ্যান্সার গুলি কি, ডি সি সি বি। ওকে, তো এরপরে পরের কোশ্চেন গুলি আমরা দেখি। কোশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে,
কোশ্চেন নাম্বার 5 এ বলতেছে two parallel rays of light, আচ্ছা, one blue, one red, are traveling in air and are incident on one side of a glass prism. তো একটা গ্লাস প্রিজমের এরকম সাইডে কি করলো, রেড লাইট এন্ড ব্লু লাইট সেম ডিরেকশন দিয়ে সেম সাইড দিয়ে এন্টার করতেছে। কিন্তু এখন ব্লু লাইট আর রেড লাইট একজন বেশি রিফ্র্যাক্ট করবে, একজন কম রিফ্র্যাক্ট করবে। ওকে, সো বেশি রিফ্র্যাক্ট করবে কে, কম রিফ্র্যাক্ট করবে কে, ওইটার উপর ডিপেন্ড করে আমাদের এখানের মধ্যে ডায়াগ্রামে ড্র করতে হইতে পারে। কি বলছে, দ্য ব্লু লাইট passes into the prism and meets the second phase at the critical angle as shown in the diagram. আচ্ছা, তো তাহলে ব্লু লাইটের কথা বললো যে ব্লু লাইটটা এরকম গেছে, রেড লাইট ব্লু লাইট তো সেম পাথ দিয়ে এন্টার করতেছে, কিন্তু ব্লু লাইটটা এন্টার করার পর কি হয়েছে, এমন একটা অ্যাঙ্গেলে আসলো and it hits the boundary at critical angle. So what will happen, ব্লু লাইটটা যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে হিট করে, সো সে along the boundary এমন ভাবে মুভ করবে না, সে along the boundary মুভ করবে, বিকজ অ্যাঙ্গেল অফ রিফ্রাকশনটা কত বানাবে সে, অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন উইল বি 90 ডিগ্রি। আচ্ছা, সো এখানের মধ্যে এখনো কোশ্চেন এরকম বলে নাই, কোশ্চেনে কি বলতেছে এটা আমরা দেখি। সো এখানের মধ্যে বলতেছে এ নাম্বারে add to the diagram the path the blue ray কি বলে blue light path of the blue light after it meets the second phase, label this path x. So এই যে path x টা কি বলতেছে, ray drawn along the edge of the prism labeled x. So তাহলে এই যে এইদিকে প্রিজমের গা ঘেঁষে সলিড ব্লু একটা লাইন, না এটা বুঝতে পারছি তো। সো এই জিনিসই যে এটা along the path এই রে বরাবর, এটা হলো লেবেল করলাম x, সরি। তো এরপরে কি বলতেছে দেখি, বি নাম্বারে B1, the speed of blue light in the glass prism is এত 1.96 into 10 to the power 8 meter per second. So এখন বলতেছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ফর ব্লু লাইট, যে ব্লু লাইটের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু কত এটা বের করতে বলছে। সো এখন আমরা স্পিড অফ লাইট ইউজ করে কিভাবে বের করতাম, n equal to c by v, right? c is the speed of light in vacuum which is 3 into 10 to the power 8, আর v is the speed of light in the medium, এখানে কোন মিডিয়াম, প্রিজম, প্রিজমের ভিতরে স্পিড কত 1.96 into 10 to the power 8। সো এটা করলে পরে দেখো তো কত আসে, এটা কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ফর ব্লু, এটার ভ্যালুটা কত হয় 3 divided by 1.53 1.53। 3 ওকে, সো তাহলে এখানের জন্য ভ্যালুটা আসে কত 1.53। সেই জায়গায় দেখায় খুবই বাজে লেখাটা। ওকে, সো তাহলে এটা কত, এই যে n equal to 3 into 10 to the power 8 divided by 1.96 into 10 to the power 8। সো তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু কত, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু আসে 1.53। ওকে, সো এটা কার জন্য বের করলাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা, ফর ব্লু লাইট। এখন আমরা রেড লাইট কি বলে, পরের কোশ্চেনে কি বলতেছে এটা প্রথমে দেখে নেই। এখন বলতেছে ক্যালকুলেট দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর ব্লু লাইট ইন দ্য গ্লাস প্রিজম। সো এখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ফর্মুলা কি, এই যে এখানের জন্য যেমন ফর্মুলা ইউজ করে আসছিলাম অমন টাইপের ফর্মুলা, দাঁড়াও 1 মিনিট। ওকে, সো তাহলে আমরা যে জিনিসটা দেখতেছিলাম ওখানে থেকে আস্তে আস্তে কন্টিনিউ করি, বাকির একটু জয়েন করে নেক। এখন তো আজান দেয় আর একটু পরে, সো আমরা সুন্দর মতো এখানে আরো কয়েকটা কোশ্চেন শেষ করে দেন নামাজ ব্রেক দিতে পারবো। ভালোই কোশ্চেন। ওকে, সো আমরা স্টার্ট করি। তারপর কি বলতেছে যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর ব্লু লাইট ইন দ্য গ্লাস প্রিজম বের করতে, তো সেম প্রসিডিওরে বের করবে, এটা হোপফুলি কারো কোনো সমস্যা হওয়া উচিত না।
তাই তো, যে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মাত্র বের করে ফেলছি গ্লাস প্রিজমের, সো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জানি, তো ইউজিং দ্য ভ্যালু অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উই ক্যান ডিটারমাইন দ্য ভ্যালু অফ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আচ্ছা, দেন এই যে এখানের মধ্যে ওরা কি করছে দেখো অ্যান্সারে, ওই যে সাইন অফ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইকুয়াল টু 1/n, মাত্র যেই n এর ভ্যালু বের করছি ওই n এর ভ্যালুটা ইউজ করে উই ক্যান ডিটারমাইন দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এন্ড দিস কামস আউট টু বি হোয়াট 41 ডিগ্রি, তাই তো। সো এইসব ক্যালকুলেশন খুবই ইজি এন্ড এগুলিতে প্রবলেম ফেস করা উচিত না। ওকে, তো এরপর কোশ্চেন নাম্বার সি, তে কি বলতেছে, the refractive index of this glass for red light is less than for blue light, যে রেড লাইটের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা হলো কম। ওকে, তো রেড লাইটের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু হলো কম দেন ব্লু লাইট। তো এখন বলতেছে add to the same diagram to complete the path of the red light through the prism, label this path y. সো এখন রেড এর জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু কম, হোয়াট ডাজ দ্যাট মিন জাবের, যে রেডটা কি মোর ক্লোজার টুয়ার্ডস দ্য নরমাল আসবে নাকি লেস টুয়ার্ডস দ্য নরমাল আসবে? ব্লু লাইটের পাথ তো এইটা, ব্লু লাইটের পাথ তো তারা এঁকে দিছে, রেড লাইটের জন্য পাথটা কেমন হবে? এন্টার তো করছে একই ভাবে, এখন এটা কি টুয়ার্ডস দ্য নরমাল বেশি বেন্ড করবে নাকি লেস টুয়ার্ডস দ্য নরমাল যাবে? লেস টুয়ার্ডস দ্য নরমাল হবে না। লেস টুয়ার্ডস দ্য নরমাল যাবে, বিকজ রেড এর জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা হলো কম। ওকে, সো তাহলে এমন গেল। এন্ড নাও এই যে সে কি করতেছে, বাউন্ডারিতে এরকম হিট করলো, ঠিক আছে, এই যে সে বাউন্ডারিতে এরকম হিট করলো, তো এখানের জন্য আমরা নরমালটা ড্র করি। তো এই হলো তার নরমাল, এই হলো কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা, তাই তো। সো এখন এখানে থেকে যখন নাকি বের হওয়ার ট্রাই করবে, ঠিক আছে, সো এখন এখানে থেকে যখন নাকি বের হওয়ার ট্রাই করবে তখন কি হবে? তখন মোর অ্যাওয়ে ফ্রম দা নরমাল যাবে নাকি লেস অ্যাওয়ে ফ্রম দা নরমাল যাবে, নাকি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে? লাবিবা, রেড লাইটের জন্য সে যে এখানে এসে হিট করলো বাউন্ডারিতে, ফার্স্টে তো যখন এন্টার করছে তখন কি বেন্ডিংটা কম হয়েছে। কেন বেন্ডিং কম হয়েছে? বিকজ রেড লাইটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো কম, নাকি লাবিবা? হ্যাঁ, তো তাহলে এখন এই যে সে বাউন্ডারিতে হিট করতেছে ওই যে ওই এন্ডে, এখন তো গ্লাস থেকে বের হবে অর অ্যাটলিস্ট বের হওয়ার ট্রাই করবে। সো এখন সে কি করবে? অ্যাওয়ে ফ্রম দা নরমাল যাবে, এটা তো জানি। এখন অ্যাঙ্গেলটা কি বেশি বেন্ড করবে নাকি কম, যে অ্যাওয়ে ফ্রম দা নরমাল কতটুকু যাবে? বেশি বেন্ড করো। সেরকম বেশি অ্যাওয়ে ফ্রম দা নরমাল যাবে। যেখানের জন্য কাজটা কি আমরা দেখি কি বলতেছে। রেড লাইটের জন্য রিফ্র্যাকশন টুয়ার্ডস দা নরমাল এট ফার্স্ট ফেজ, যে টুয়ার্ডস দা নরমাল আসছে, যে দেখো রিফ্র্যাকশন টুয়ার্ডস দা নরমাল এট দা ফার্স্ট ফেজ, বাট কিন্তু লেস দেন রিফ্র্যাকশন ফর ব্লু লাইট, যে ব্লু লাইট যত বেশি রিফ্র্যাক্ট করছিল রেড লাইট তত বেশি করবে না। কেন করবে না নাবিলা? রেড লাইট কম রিফ্র্যাক্ট করার রিজনটা কি? রেড লাইটের জন্য কোন জিনিসটা আলাদা? স্যার রিফ্র্যাক্টিভ ইনডেক্স কম। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ফর রেড লাইট ইজ লেস, তাই তো। তো এর জন্য এটা কি করতেছে? কম বেন্ড করতেছে। ভেরি গুড। সো এখন যখন নাকি সে আবার গ্লাস মিডিয়াম থেকে, যে প্রিজমটা থেকে যখন নাকি আবার বের হওয়ার ট্রাই করবে তখন কি হবে? রিফ্র্যাক্টস ইনটু এয়ার এট সেকেন্ড ফেজ উইথ অ্যাঙ্গেল ইন এয়ার গ্রেটার দ্যান অ্যাঙ্গেল ইন গ্লাস, যে ওটা কি করতেছে? ইট ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল। সো এর জন্য এই যে গ্লাস মিডিয়ামে যত অ্যাঙ্গেল, এয়ার মিডিয়ামে অ্যাঙ্গেলটা বড়। সো দিস ইজ দ্য পাথ, এন্ড এই পাথটাকে লেবেল করতে বলছে কি ওয়াই, তাই তো এসাস? হ্যাঁ। ওকে, সো তাহলে এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 5। এখন কোশ্চেন নাম্বার 6 এ কি বলতেছে আমরা দেখি। কোশ্চেন নাম্বার 6 এ বলতেছে, if you look into a fish pond on a bright sunny day, you sometimes cannot see the fish because of the glare of light reflected off the surface, যে মাছ কিন্তু সারফেসের কাছাকাছি আছে বা পানির ওখানের মধ্যে অ্যাকচুয়ালি দেখতে পারার কথা, কিন্তু আমরা মাছগুলাকে দেখতে পাই না। কেন? বিকজ ওই ওয়াটার সারফেস থেকে, ওই পন্ডের উপরে যে ওয়াটার সারফেসটা যে আছে, মাছ তো আর পানির নিচে থাকবে,
পানির উপরে থাকবে না, পানির নিচে থাকবে। সো ফার্স্টে আমাদের কোন রিফ্লেকশনটা আসবে চোখে? ফিশের বডি থেকে রিফ্লেকশনটা আসবে নাকি ওয়াটার সারফেসের রিফ্লেকশনটা আসবে? ওয়াটার Glare. সারফেসের রিফ্লেকশনটা আসবে। কিন্তু এই গ্লেয়ারটা যদি আমরা কাট আউট করে দেই তখন কি হবে? গ্লেয়ারটা কেটে দিলে তখন আমরা ওয়াটারের নিচে যেসব জিনিসগুলি আছে ওগুলা দেখতে পাবো। সো তাহলে এটার জন্য আমাদের কি করা দরকার? উই হ্যাভ টু ওয়্যার আ পোলারাইজিং সানগ্লাস, যেখানে পোলারয়েড গুলা কেমন ডিরেকশনে ওরিয়েন্টেড থাকবে? ভার্টিক্যালি ওরিয়েন্টেড থাকবে, তাহলে যেন হরাইজন্টালি পোলারাইজড যে রিফ্লেক্টেড লাইট ওয়েভ গুলো আসবে ওগুলি যেন কি হয়ে যায়? কাট আউট হয়ে যায়, তাই না? যাবে। সো এই কথাটা এখানের মধ্যে বলবে, দেখো যে when the sunlight is reflected off the surface of the water it is plane polarized। কোন প্লেনে পোলারাইজ হয়? মোস্ট লাইকলি হরাইজন্টাল ডিরেকশনে। তো এ নাম্বারে বলতেছে state the difference between plane polarized and unpolarized light। তো প্লেন পোলারাইজড আর আনপোলারাইজড এর মধ্যে ডিফারেন্স কি? এই যে এই জিনিসটা, এই কোয়েশ্চেনটা সবাই, ঠিক আছে, আলাদাভাবে স্টার মার্ক দিয়ে তোমরা অ্যানসারটা লিখে রাখো। তোমাদের কাছে তো অ্যানসার তো আছেই, বাট এই জিনিসটা তোমরা স্টার মার্ক দিয়ে লিখে রাখো, বিকজ এটা কিন্তু কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন। ওকে, এক্সাম প্র্যাকটিসের যেসব কোয়েশ্চেন্স গুলো এগুলো অ্যাকচুয়ালি তোমরা বুকলেটের মধ্যেও পাবা। সো এইগুলি একদম মাস্ট এমন ভাবেই লিখতে হবে ইন অর্ডার টু গেইন দ্য ফুল মার্কস। দেখো, unpolarized light oscillates or vibrates in many planes or directions, while polarized light oscillates or vibrates in only one plane or one direction only। এইখানে এই অ্যান্সার লিখলে কিন্তু জাস্ট 1 মার্ক পাবা। তোমাদের কোয়েশ্চেন পেপার যখন করাবো, হ্যাঁ, তখন এখানের মধ্যে আরেকটা জিনিস তোমাদের আসবে, এখানের মধ্যে এমন ভাবে লিখে যে unpolarized light oscillates in many planes with the planes আর এখানের মধ্যে এই প্লেনের পরে কি লিখবো ওই জিনিসটা আমি অ্যাড করতেছি। এমন ভাবে লিখতে পারো, অর ডিরেকশন লিখলে, একটা প্লেন নিয়ে লিখলে একটা জিনিস আর ডিরেকশন নিয়ে লিখলে পরে আরেকটা। সো এখানের মধ্যে দুইটা আমি ডিফারেন্স গুলি বুঝায় বলবো। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ইন অর্ডার টু গেইন দ্য ফুল মার্কস ইন দিস সর্ট অফ কোয়েশ্চেন্স। তো এটার জন্য আমাদের এটা খুবই ভালো মতো জানতে হবে। oscillates in many directions with the directions। এখন দেখে কিন্তু দুইটার মধ্যে কোনো ডিফারেন্স লাগতেছে, দেখে কিন্তু দুইটার মধ্যে কোনো ডিফারেন্স মনে হচ্ছে না, কিন্তু এখানের জন্য দেখো অ্যান্সারের মধ্যে আসলে কি অ্যাড করতে হয়। unpolarized light oscillates in many planes মানে মোর দ্যান ওয়ান প্লেন আর কি বেসিক্যালি। কিন্তু প্লেন যদি তুমি লিখো, হ্যাঁ যাবে, যদি তুমি প্লেন লিখো তো তাহলে অ্যান্সারটা এটা লিখতে হয়, উইথ দ্য প্লেনস containing the direction of wave motion। ঠিক আছে, containing or including, including টার্মটা বেটার, এটাই আমি খুঁজতেছিলাম, টার্মটা মাথায় আসতেছিল না। with the planes including, এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, including the direction of wave motion or including the plane of wave motion। ঠিক আছে, আর unpolarized light oscillates in many directions with the directions, এখানের জন্য including না, এই direction of oscillation টা কার সাথে কি হবে? direction of wave motion এর সাথে perpendicular হবে, with the directions perpendicular
to the direction of wave motion. এখন কেউ কি বলতে পারবা যে এই দুইটা অ্যানসারের মধ্যে ডিফারেন্স কি? যদি তুমি মেনি প্লেন নিয়ে অ্যানসারটা দাও, ইউ হ্যাভ টু সে দ্যাট ওই প্লেন অফ অসিলেশন গুলির মধ্যে the plane of oscillations will include the direction of wave motion. আর যদি তুমি বলো যে the unpolarized light oscillates in many directions, এটার জন্য কি বলতে হবে? The directions are perpendicular to the direction of wave motion. So এই দুইটা অ্যানসারের মধ্যে ডিফারেন্স কি? লাবিবা বলতে পারবা? সেমই তো মিনিং। মিনিংটা সেম, কিন্তু একটা ব্যাপার আলাদা আছে। দেখো এখানের মধ্যে আমরা যখন নাকি প্লেন বলতেছি লাবিবা, দেখো প্লেন যখন বলতেছি ইট মিনস আ সারফেস, রাইট? যখন নাকি আমরা প্লেন বলতেছি তখন ব্যাপারটা কি বোঝাচ্ছে? ইট মিনস এটা হলো একটা সারফেস, তাই তো? যে এখানের মধ্যে এরকম এই দেন মনে করো যে আরো একটা কি এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কতগুলি প্লেন, ঠিক আছে? এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কতগুলি প্লেন, এই প্লেনগুলি কি করতেছে? প্রত্যেকটা এক একটা প্লেন অফ অসিলেশন। হ্যাঁ, এখন এই প্লেন অফ অসিলেশন গুলির মধ্যে কি থাকতে হবে? দিস প্লেনস অফ অসিলেশনস মাস্ট ডু হোয়াট? এই প্লেন অফ অসিলেশন গুলির মধ্যে ডিরেকশন অফ ওয়েভ মোশনটা ইনক্লুডেড থাকতে হবে। এখন প্লেন অফ অসিলেশন গুলির মধ্যে তোমার কাছে লাগতে পারে আচ্ছা প্লেন অফ অসিলেশন গুলোর মধ্যে তো আমাদের ডিরেকশন অফ ওয়েভ মোশনটা ইনক্লুডেড থাকবেই, বাট এটা কিন্তু অলওয়েজ না। দেখো তো লাবিবা, আমি যদি এমন ভাবে আঁকি প্লেন গুলা, মনে করো প্লেন গুলার আমি ক্রস সেকশন যদি দেখি, ঠিক আছে? আচ্ছা এখানের মধ্যে দাঁড়াও, এই জিনিসটা আমি একটা কাজ করি, এটা আমি নামাজ ব্রেকের পরে এই জিনিসটা নিয়ে আমি ডিটেলস বলতেছি, ঠিক আছে? অলরেডি আজান দিয়ে দিছে, তো তোমরা একটা কাজ করো, 6টা 5-এ তোমরা সবাই জয়েন করো, ঠিক আছে? 6টা 5-এ সবাই জয়েন করো, ওখানের মধ্যে আমরা এই প্লেনের এইসব ব্যাপারটা ওখানের মধ্যে ক্লিয়ার করব। ওকে, ওকে। সো তাহলে আমরা আমাদের ওই যে এক্সপ্লেনেশনটার কথা বলতেছিলাম, ওই এক্সপ্লেনেশনটা আস্তে আস্তে স্টার্ট করি যে এইটা দিয়ে অ্যাকচুয়ালি কি মিন করতেছি, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল এখানের মধ্যে ব্যাপারটা দেখো লাবিবা, যে আমরা যখন নাকি ওরকম এক একটা প্লেন নিয়ে অমন কথা বলতেছিলাম, যে প্লেন গুলার মধ্যে কি থাকতে হবে? ডিরেকশন অফ ওয়েভ মোশনটা ইনক্লুডেড থাকতে হবে। ওকে, তো এখন আমাদের প্লেন গুলা কিন্তু এমন ভাবেও নেওয়া যায়। দেখো আমরা এটা নোটপ্যাডে গিয়ে আঁকি, তো তাহলে পরে মনে হয় ভালো মতো বুঝতে পারবা। এখানের মধ্যে দেখো আমরা যদি প্লেন গুলাকে ক্রস সেকশনে দেখি, ওকে, প্লেন গুলাকে যদি আমরা ক্রস সেকশনে দেখি, তখন এই একটা প্লেন, ঠিক আছে, এমন একটা প্লেন, দেন এমন একটা প্লেন, তো এরকম প্রত্যেকটা প্লেনের দেখছো একটা কি আছে লাবিবা? প্রত্যেকটা প্লেনের একটা ইন্টারসেক্টিং পয়েন্ট আছে না? all the planes have a common intersecting point, this one. And if and only if এই পাথ বরাবর, এই যে এই ইন্টারসেক্টিং পয়েন্ট অফ অল দা প্লেনস, এই পাথ বরাবর যদি আমাদের ডিরেকশন অফ ওয়েভ মোশনটা হয়, দেন তাহলে কি হবে? অল দিস প্লেনস ইনক্লুড দ্য ডিরেকশন অফ ওয়েভ মোশন, তাই না? কিন্তু যদি আমার প্লেনগুলি এমন থাকে, দেখো তো, যদি আমার প্লেনগুলি এমন হইতো, একটা প্লেন এইটা, সরি কি হলো, আচ্ছা ওকে, সো একটা প্লেন হলো এমন, আর একটা প্লেনে হরাইজন্টাল ছিল হরাইজন্টাল, কিন্তু আরেকটা প্লেন যদি আমার এমন হয়, দেখো তো, আরেকটা প্লেন যদি আমার এরকম হয়, এগুলাও তো 3টা প্লেন নাকি? কিন্তু 3টা প্লেনের কি কমন কোন ইন্টারসেক্টিং পয়েন্ট আছে?
যে আমার প্লেনগুলি মনে করো যদি এমন হয়, ধরো 1 মিনিট, এখানের মধ্যে ক্যামেরাতে খেয়াল করো, ধরো সো সাপোজ এইটা হলো আমার একটা প্লেন, ওকে, এইটা একটা প্লেন অফ অসিলেশন। এখন এই পেজ দিয়ে আমি আরেকটা প্লেন অফ অসিলেশন ইনক্লুড করতেছি, যে এই প্লেন অফ অসিলেশনটা মনে করো এটার ভিতর দিয়ে এরকম যাচ্ছে, ঠিক আছে। সো এখন এই প্লেন অফ অসিলেশন গুলির কি আছে, দে হ্যাভ আ কমন ইন্টারসেক্টিং পয়েন্ট, রাইট লাবিবা? এই যে এই দুইটা প্লেনের, এই যে এই দুইটা প্লেনের কি থাকবে, একটা কমন এই যে দিস টু প্লেনস, এই দুইটা প্লেনের কি আছে, এই দুইটা প্লেনের একটা কমন ইন্টারসেক্টিং পয়েন্ট আছে, ওকে। সো এখন আমার যদি 3 নাম্বার আরেকটা প্লেন আসে, যে এইটা একটা প্লেন, এইটা আরেকটা প্লেন, তো দে হ্যাভ এন ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা তো দুইটার মধ্যে তো একটা ইন্টারসেক্টিং পয়েন্ট থাকবে। এন্ড আরেকটা প্লেন যদি আমার এই বরাবর আসে, যেটা নাকি কি, এই যে এই বরাবর যদি আসে, যার মধ্যে কি নাই, বাকি দুইটার সাথে তার মধ্যে কোনো ইন্টারসেক্টিং কোনো পয়েন্ট নাই বা ইন্টারসেক্টিং কোনো লাইন নাই, সো তাহলে কি সবগুলি প্লেনের মধ্যে কি আমাদের ডিরেকশন অফ ওয়েভ মোশনটা ইনক্লুডেড থাকতেছে? তো তাহলে এখানের মধ্যে প্লেনের কথাটা বলার সময় আমাদের কি বলতে হবে, এর জন্য যতগুলি প্লেনই আমরা নেই না কেন, আমি ক্রস সেকশনটা জাস্ট এমনি করে দেখাই, এই যে ক্রস সেকশনটা জাস্ট এক সাইড দিয়ে দেখাই, এই প্লেন আর এই একটা প্লেন যদি নেই, এটাও তো আরেকটা প্লেন হয়, এটাও আরেকটা প্লেন হয়। তো এখন এই প্লেনগুলোর মধ্যে কি সমস্যা, এই প্লেনগুলোর মধ্যে সমস্যা হলো যে দে ডোন্ট অল হ্যাভ আ সেম ইন্টারসেক্টিং পয়েন্ট। সো তাহলে কি আমার এইটা হলো মেইনলি ডিরেকশন অফ ওয়েভ মোশন। সো তাহলে এই ডিরেকশন অফ ওয়েভ মোশনটা কোন কোন প্লেনের মধ্যে ইনক্লুডেড আছে, আমি যদি এখন এগুলা ধরো এই প্লেন গুলাকে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে আঁকি। সো এই একটা প্লেন, গ্রিন কালার একটা প্লেন, ব্লু কালার আর একটা প্লেন। সো এখন এই হলো 3টা প্লেন, এখন এই 3টা প্লেন আর এইটা হলো আমার, দিস ইজ দ্য ডিরেকশন অফ ওয়েভ মোশন। তো ডিরেকশন অফ ওয়েভ মোশনের মধ্যে, ঠিক আছে, ডিরেকশন অফ ওয়েভ মোশনটা আমার কোন দুইটা প্লেনের মধ্যে কনফাইন্ড আছে বা ইনক্লুডেড আছে বলো তো? Green and white. গ্রিন এন্ড হোয়াইটটার মধ্যে, বিকজ তাদের ইন্টারসেক্টিং পয়েন্টের মধ্যে দে বোথ কন্টেইন দিস ডিরেকশন অফ ওয়েভ মোশন। কিন্তু ব্লু কালারটার মধ্যে কি নাই, ওই বাকি দুইটা প্লেনের সাথে তার কমন ইন্টারসেক্টিং পয়েন্ট নাই। সো তাহলে এইটা হলে হবে না। সো এই জিনিসটা, এই যে পাশের যে ডায়াগ্রামটা, এই যে এই ডায়াগ্রামটায় এইটার মধ্যে কি আছে, যতগুলি প্লেন অফ অসিলেশনে থাকুক না কেন, অল দা প্লেনস অফ অসিলেশনস আর ইন্টারসেক্টিং ওয়্যার, ইন্টারসেক্টিং at the point যেটা কি করতেছে, which includes the direction of wave motion। বুঝতে পারতেছো? সো তাহলে প্লেনস অফ অসিলেশন নিয়ে যখন নাকি কথা বলবো, তখন প্লেনস অফ অসিলেশন নিয়ে কথা বলতে সময় উই হ্যাভ টু সে দিস, যে আনপোলারাইজ লাইট নিয়ে কথা বললাম, যে কি, যে আনপোলারাইজ লাইট অসিলেটস ইন মেনি প্লেনস, ভালো কথা, কিন্তু সবগুলি প্লেনের মধ্যে একটা ব্যাপার ঠিক রাখতে হবে, কি, উইথ দ্য প্লেনস they must do what, the planes must include the direction of wave motion। বুঝতে পারছো? এই প্লেনগুলির মধ্যে কি থাকতে হবে, ডিরেকশন অফ ওয়েভ মোশনটা ইনক্লুডেড থাকতে হবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এখন লাবিবা? হ্যাঁ। ওকে। আর ডিরেকশনের কথাটা যদি তুমি বলো, ওকে, তুমি যদি ডিরেকশনের কথাটা বলো, তখন কাজটা কি হয়, ডিরেকশনের ব্যাপারটা হলো কি, ডিরেকশন তো ওয়ান ডাইমেনশনের একটা লাইন, রাইট? ডিরেকশনটা কি একটা ডাইমেনশনের, যে একটা সিঙ্গেল লাইন বরাবর, ওকে। আর প্লেন মানে কি, প্লেন হলো একটা এরিয়া, একটা সারফেস, ওকে। সো তাহলে তোমার যে ডিরেকশনের কথাটা তুমি বললে, এখন ডিরেকশন গুলি কি হইতে হবে, দ্য ডিরেকশনস মাস্ট বি হোয়াট, যতগুলি ডিরেকশনে অসিলেট করুক না কেন, অল দ্য ডিরেকশনস মাস্ট বি পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ ওয়েভ মোশন। সো তাহলে ওয়েভ মোশনটা, এই যে ওয়েভ মোশনটা এই বরাবর হচ্ছে, সো তাহলে ডিরেকশন গুলি কি,
সবগুলি ডিরেকশন কি হইতে হবে? সবগুলি ডিরেকশনে ওয়েভ মোশনের সাথে পারপেন্ডিকুলার হইতে হবে। সো তাহলে ওখানের মধ্যে কি করতেছে? দে আর অ্যাকচুয়ালি কন্টেইনিং দ্য ডিরেকশন অফ ওয়েভ মোশন। ঠিক আছে? সো এর জন্য এই ব্যাপারটা তোমরা মার্ক স্কিমের পরে পয়েন্টগুলোতে দেখবে, কোশ্চেন পেপার যখন করব আমরা তখন ওখানের মধ্যে এই পয়েন্টটা ইনক্লুডেড দেখবে। এর জন্য আগে থেকে বলে রাখলাম যে আনপোলারাইজ লাইটের জন্য কি বলতে হবে। আনপোলারাইজ লাইটের ডেফিনেশন যদি তুমি বলো যে ইট ইজ আ লাইট ওয়েভ হুইচ অসিলেটস ইন মোর দ্যান ওয়ান প্লেন, দ্যাটস রাইট, 1 মার্ক পাইলা। কিন্তু ওই প্লেন গুলা কি হইতে হবে? তুমি যদি বলো দোজ প্লেনস মাস্ট বি পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ ওয়েভ মোশন, তাহলে কিন্তু মার্ক পাবা না। ঠিক আছে? প্লেন গুলা ডিরেকশন অফ ওয়েভ মোশনের সাথে পারপেন্ডিকুলার বললে মার্ক পাবা না। তোমার কি বলতে হবে? প্লেনের কথা যদি তুমি বলো তখন তোমার কি বলতে হবে? দ্য প্লেনস ইনক্লুড দ্য ডিরেকশন অফ ওয়েভ মোশন। ওকে জাবের? সো তাহলে প্লেনস অফ অসিলেশনের কথা যদি তুমি বলো, ইউ হ্যাভ টু সে দ্যাট দ্য প্লেনস অফ অসিলেশন, যে মোর দ্যান ওয়ান প্লেনে তো অসিলেট করতেছে, দ্য প্লেনস অফ অসিলেশনস ইনক্লুড দ্য ডিরেকশন অফ ওয়েভ মোশন। আর যদি তুমি বলো যে আনপোলারাইজড লাইট ইজ আ লাইট ওয়েভ হুজ অসিলেশন ইজ ইন মেনি ডিরেকশন অর মোর দ্যান ওয়ান ডিরেকশন, তখন ডিরেকশনের কথা বললে পরে কি বলবা? ডিরেকশনের কথা বললে কি বলবা? যে দোজ ডিরেকশনস মাস্ট ইনক্লুড দ্য ডিরেকশন অফ ওয়েভ মোশন? নো, দোজ ডিরেকশনস মাস্ট বি perpendicular to the direction of wave motion. ওকে? সো তাহলে এই ব্যাপারটা ছিল তোমাদের, যেটা বলতেছিলাম যে আনপোলারাইজ লাইটের এই ডেফিনেশনটা লিখতে সময় এই কথাটা আমাদের থাকতে হবে। ওকে? যে প্লেন অফ অসিলেশনের মধ্যে ডিরেকশন অফ ওয়েভ মোশনটা ইনক্লুডেড থাকতে হয়, অর ডিরেকশন অফ অসিলেশনটা ডিরেকশন অফ ওয়েভ মোশনের সাথে পারপেন্ডিকুলার হইতে হবে। যে কোনো একটা নিয়ে লিখবা এন্ড ওইটার করেসপন্ডিং পয়েন্টটা দিতে হবে। ডিরেকশন বললে পারপেন্ডিকুলার টু দ্য ওয়েভ মোশন, প্লেন বললে দ্য প্লেন ইনক্লুডস দ্য ডিরেকশন অফ ওয়েভ মোশন। বুঝতে পারছো? এস স্যার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হুম, তো ওকে মাঝখানে আসছিলাম, তাও সমস্যা নেই। ঠিক আছে। ওকে, আজানের টাইমিং এখন একটু অনেক বেশি ছড়ায় গেছে, যে আমার এখানের মধ্যে 5:55 দেয়, কত জায়গায় 6টায় দেয়, তোমাদের ওইদিকে মনে হয় 6টার দিকে দেয়, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই, 6টা 6:02 এমন এমন একটু টাইমিং একটু ডিফারেন্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো এটা তখন আমরা নামাজ টাইম নেক্সট দিন থেকে আর একটু ইয়ে করে দিব, অ্যাডজাস্ট করে দিব, যে 6টা থেকে 6:10 এমন। ওকে, সো এরপরে কাজটা কি? এরপরে কোশ্চেন আমরা দেখি বি নাম্বারে কি বলতেছে। এক্সপ্লেন হাউ পোলারাইড সানগ্লাসেস ক্যান এনেবল দ্য ফিশ টু বি সিন। পোলারাইড সানগ্লাস গুলি কি করবে? ওই গ্লেয়ারটাকে কেটে দিবে, যে পন্ডের সারফেস থেকে, যে ওই ওয়াটার সারফেস থেকে যেই রিফ্লেক্টেড ওয়েভটা আসবে ওটা তো হরাইজন্টালি পোলারাইজড হবে। সো ওই সানগ্লাসটা কি করবে? সানগ্লাস গুলি ওই হরাইজন্টালি পোলারাইজড রিফ্লেক্টেড লাইটটাকে কাট আউট করে দিল। সো তখন পানির নিচে যা আছে ওটা দেখা যাবে। এই যে এখানে তো 3টা পয়েন্ট দেওয়া লাগবে। ইয়েস, তো 3টা পয়েন্ট কি কি দেখো এখানের মধ্যে। Sunglasses cut out the reflected light or polarized reflected light or the glare, এটা। সো তাহলে তখন কি করলো? ওয়াটার সারফেসের ওই গ্লেয়ারটা কেটে গেছে, কিন্তু কোনটা কাটে নাই? বাট নট দ্য লাইট ফ্রম দ্য ফিশ, যেটা নাকি আন্ডার ওয়াটার থেকে আসতেছে ওইটা কি করতেছে না, ওইটা কাট আউট করতেছে না। সো এর জন্য ওইটা কি করতে পারে? দ্যাট ক্যান এন্টার আওয়ার আই। সো তখন ওইটাকে আমরা দেখতে পাবো। বুঝতে পারছো? বাট এটা তো 2 মার্কের হইলো না। হ্যাঁ, এখানের মধ্যে 3 মার্ক এটা দিছে, এটা মার্ক স্কিমের পয়েন্ট আরেকটা দেখা লাগবে। এটা কোশ্চেন পেপারে যখন পাবো তখন আমরা মার্ক স্কিমের পয়েন্ট আরেকটা দেখে নেব যে তারা কি দিছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে, সো এরপরে সি নাম্বারে কি বলতেছে? স্টেট ওয়াই সাউন্ড ওয়েভস ক্যান নট বি পোলারাইজড। কেন? সাউন্ড ওয়েভ তো লংগিটিউডিনাল, এন্ড শুধু ট্রান্সভার্স ওয়েভকে পোলারাইজ করা যায়, লংগিটিউডিনাল ওয়েভকে করা যায় না। কেন করা যায় না? বিকজ লংগিটিউডিনাল ওয়েভের তো ডিরেকশন অফ Parallel. ওয়েভ মোশনের সাথে অসিলেশনটা প্যারালেল। ওকে, আচ্ছা, সো তাহলে এইটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 6। সো কোশ্চেন নাম্বার 6 নিয়ে তো কোনো প্রবলেম নাই, নাবিল আছে? No. ওকে, সো এখন কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 এ কি বলতেছে? A student carries out an experiment to measure the refractive index of glass. আচ্ছা, গ্লাসের রিফ্র্যাক্টিভ ইনডেক্স বের করবে, এটার একটা এক্সপেরিমেন্ট চালাবে। কি বলতেছে? He does this by shining a ray of light through a semicircular glass block and into the air as shown. So এই যে এন্টার করাইলো
দেন ওই সেমিসার্কুলার ওই বাউন্ডারিতে হিট করলে পরে তখন অ্যাওয়ে ফ্রম দা নর্মাল এরকম বেন্ড করলো, কিন্তু এন্টারিং এর সময় কোনো বেন্ডিং হয় নাই। তো ওইসব জিনিস নিয়ে জিজ্ঞাসা করতে পারে, নাও করতে পারে। দেখি এ নাম্বারে কি বলতেছে, ক্যালকুলেট দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ফ্রম এয়ার টু গ্লাস। এই যে এজি, এই জিনিসটা কিন্তু আমাদের স্টুডেন্ট বুকে কিন্তু লেখা ছিল না, কিন্তু এই যে এটা বলছি না কোশ্চেন পেপারে এমন টাইপের আসে যে আমরা 1 2 এমন দিছিলাম না। তো এখন এখানের মধ্যে কি কাজটা কি, যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এয়ার থেকে গ্লাসে আসতে সময় কি হবে। সো তাহলে এয়ার হবে আমাদের মিডিয়াম 1, গ্লাস হবে আমাদের মিডিয়াম 2। সো এয়ার এর মধ্যে অ্যাঙ্গেলটা কত দেখো, এয়ার এর মধ্যে অ্যাঙ্গেল হলো 48 আর গ্লাসের মধ্যে অ্যাঙ্গেল কত যাবে 30 নাকি। সো তাহলে n1 sin theta 1 is equal to n2 sin theta 2, রাইট। সো এখন আমরা এয়ার থেকে গ্লাসে যাইতে সময় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু কত হয় ওই জিনিসটা বের করব। ওকে, সো তাহলে এয়ার থেকে গ্লাসে যাবে, সো তার মানে এয়ার কে আমরা মিডিয়াম 1 ধরতেছি, সাইন, এখন এয়ার এর মধ্যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে কত 48 ডিগ্রি। এখন গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো এনজি, আর এখানের মধ্যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে কত গ্লাসের ভিতরে 30 ডিগ্রি। সো এখন এখানের জন্য আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যে রেশিওটা আসবে, যে sin 30 ডিভাইডেড বাই sin 48, ঠিক আছে, ওইটা করলে পরে আমরা কি পাবো, ওইটা করলে পরে আমাদের যেটা আসার কথা, সরি উল্টাটা, যে এখানের জন্য আমাদের এয়ার থেকে কিসে যাবে, এয়ার থেকে কমন অ্যান্সার উইল বি 1.49, মানে কি এটা করলে পরে কত আসে দেখো তো, যে sin 48 ডিভাইডেড বাই এই যে ng বাই na, যে এয়ার থেকে গ্লাসে যাইতে সময় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা কত, 1.49 আসে। 1.49, 49 পরে কিছু আসে নাকি 1.49 জাস্ট 1.49 আসলে পরে এখানের মধ্যে তারা কমন অ্যান্সারের কথাটা কেন বলছে দেখো, এই যে গিভেন ইনফরমেশন আমাদের কত সিগনিফিকেন্ট ফিগারে 2 না, তো হ্যাঁ, তাহলে ফাইনাল অ্যান্সার কিসে দিতে হবে 2। 2 সিগনিফিকেন্ট ফিগারে। সো 1.49 কে 2 সিগনিফিকেন্ট ফিগারে লিখলে কত হয় 1.5 নাকি। সো তাহলে ওইটা, তো এই জিনিস, তো এইটার জন্য তোমাদেরকে ওই যে নোটস এর মধ্যে একটা জিনিস লিখে রাখছিলাম, যে এয়ার থেকে গ্লাসের সময়, গ্লাস থেকে এয়ারের সময় কি হয়, এই যে এই জিনিসটা দেখো, মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2 তে যাইতে সময়, যে এখানের মধ্যে আমাদের মিডিয়াম 1টা কি এয়ার, মিডিয়াম 2টা হলো গ্লাস। সো তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম অর দ্য বাউন্ডারি, যে এয়ার থেকে গ্লাসে যেতে সময় কি হবে, মিডিয়াম 2 এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিভাইডেড বাই মিডিয়াম 1 এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো তাহলে এনজি বাই এন এ এটা করতে হবে। তো এই জিনিসটা এর জন্য ওখানের মধ্যে আমরা লিখে রাখছি, এই যে এনজি বাই এন এ করলে কি পাবো, এন এ জি পাবো, ঠিক আছে। তো তাহলে এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা, যে মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2 তে যেতে সময় কি হয়, মিডিয়াম 2 এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিভাইডেড বাই মিডিয়াম 1 এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে এহসাস। তো এই ব্যাপারটা মনে রাখতে হবে। এই জিনিসটা এর জন্য তোমাদেরকে 4টা একসাথে লিখে দিছি না প্রসিডিওর, যে মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2 তে যেতে সময় যদি ভেলোসিটি রেশিওতে লিখো, তো তাহলে মিডিয়াম 1 এর ভেলোসিটি ডিভাইডেড বাই মিডিয়াম 2 এর ভেলোসিটি। যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রেশিওতে লিখো, তো তাহলে মিডিয়াম 2 এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিভাইডেড বাই মিডিয়াম 1 এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আর যদি থেটা দিয়ে লিখতে চাও, সাইন অফ অ্যাঙ্গেল ইন মিডিয়াম 1 ডিভাইডেড বাই সাইন অফ অ্যাঙ্গেল ইন মিডিয়াম 2। ওকে, সো তাহলে এই ব্যাপারটুকু এর জন্যই খুবই ইম্পর্টেন্ট মনে রাখা। ওকে, এখন বি নাম্বারে কি বলতেছে, বি নাম্বারে বলতেছে B1 এ, the student steadily increases the angle x in glass and finds that eventually the light does not pass into the air. Explain this observation. এটা কি হচ্ছে, আস্তে আস্তে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াচ্ছে। সো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যত বাড়াবে তখন কি হবে, ইভেন্চুয়ালি দেয়ার উইল বি আ টাইম যখন
ক্রিটিক্যাল অ্যাঙ্গেল রিচ করবে, দেন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হওয়া শুরু করবে। ভেরি গুড নাবিল। সো তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য হোয়াট উইল হ্যাপেন, দ্য লাইট রে ওন্ট বি এবল টু কাম আউট অফ দ্য গ্লাস মিডিয়াম এন্ড গো টু দ্য এয়ার মিডিয়াম। সে কি হবে, গ্লাস মিডিয়ামে রিফ্লেক্ট হয়ে আবার ফেরত আসবে। ঠিক আছে, যে এখানের জন্য কি বলতেছে দেখো, as x increases y increases, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যত বাড়াবো অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনও তত বাড়তেছে। দেন একটা সার্টেন অ্যাঙ্গেল কি হয়, যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে y হবে 90 ডিগ্রি। দেন ফর অ্যাঙ্গেলস গ্রেটার দ্যান দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইন গ্লাস টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অকার্স। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের ও লেভেলস এর কনসেপ্ট, তো এগুলো নিয়ে হোপফুলি তোমাদের কোনো সমস্যা হয় নাই। দেন B2 তে কি বলতেছে, calculate the largest value of x that allows the light to pass out of the glass block into the air। মানে কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল চাইছে আমাদের কাছে, তাই তো? আমাদের কাছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বের করতে বলছে। তো আমরা তো রিফ্র্যাক্টিভ ইনডেক্স একটু আগে বের করে রাখছিলাম, যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স হলো 1.5। সো তাহলে ওইটার করেসপন্ডিং ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু কত আসে, 42 ডিগ্রি। ওকে, সো তাহলে এটার করেসপন্ডিং অ্যাঙ্গেলটা আসে হলো 42 ডিগ্রি। তো এটা হবে কি, দা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ওকে, তো এটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 7। আচ্ছা দাঁড়াও একটু 1 মিনিট, তোমাদেরকে 6:30টায় কোনো ক্লাস আছে? তো কেন? আচ্ছা, তো তোমাদের 6:30টায় তো এএস ব্যাচের ক্লাস, ওই জেন এএস ব্যাচের, ওদের ক্লাসটা একটু তাহলে দেরি করে শুরু করতে হবে। কোশ্চেন নাম্বার 8, 9, 10 তিনটা একসাথে শেষ করা টাফ। আচ্ছা তোমাদের এই তিনটা আগে করে ফেলায়। হ্যাঁ, এটা আমরা এই থার্সডেতে এটা করাই, দেন উই উইল স্টার্ট নেচার অফ লাইট। ওকে, আচ্ছা ঠিক আছে। তো তাহলে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করব। কোশ্চেন নাম্বার 8, 9, 10টা আমরা নেক্সট ক্লাসের একদম শুরুতে তাড়াতাড়ি করে শেষ করে উই উইল স্টার্ট নেচার অফ লাইট। ঠিক আছে, তো আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।